স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে ঐক্য, সংস্কার এবং নির্বাচন নিয়ে দেয়া ভিডিও বার্তায় একথা জানান তিনি। ভাঙনের চেষ্টা জাতীয় ঐক্যকে আরও মজবুত করেছে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে শুরু হয় 2 দিনের জাতীয় সংলাপ। এই আয়োজনের উদ্বোধন করেন গণঅভ্যুত্থানে হতাহতদের স্বজনরা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এই সংলাপে ভিডিও বার্তা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে দরকার ঐক্য ও সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একসাথে। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ভাঙন তৈরির ক্রমাগত চেষ্টা চালানোর কারণে আরও দৃঢ় হয়েছে জাতীয় ঐক্য। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। জুলাই আগস্টে শহীদদের আত্মদান অর্থবহ করতে ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে জোর দেন প্রধান উপদেষ্টা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। মির্জা ফখরুল বিএনপি সংস্কারের পক্ষে, তবে যৌক্তিক সময়ে সংস্কার শেষে নির্বাচন দেওয়া জরুরি, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের উপর জোর দিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সরওয়ার। সকালে রাজধানীর ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে এসব কথা বলেন তারা। কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক। এমন কোন বক্তব্য, এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্রম। দণ্ডপ্রাপ্ত হলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা। আর ভোটে অংশ নিতে বেগম খালেদা জিয়ার আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনিয়ম আর কারচুপির দায়ে বিতর্কিত হয় বিগত সময়ের 3টি জাতীয় নির্বাচন। রাজধানীর এফডিসিতে সে বিতর্কের রেশ ছড়িয়ে পড়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ মঞ্চে। সেখানে ইস্টার্ন ইউনিভার্সিটির তার্কিকরা প্রস্তাব করেন, অতীতের অপরাধীদের শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যৎ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। বিপক্ষে যুক্তি দেখান বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা আওয়ামী লীগের ব্যাপার। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের শাশ্বত আইন। এ সময় বক্তারা অভিযোগ করেন, আজ্ঞাবহ বিচার ব্যবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন ব্যবস্থা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতীত নির্বাচন কারচুপির সাথে জড়িতদের আইনের আওতায় আনার পক্ষেও মত দেন তারা। আমরা সরকারকে বলবো নির্বাচন কমিশনারদের কিভাবে বিচারের আওতা আনা যায় সেই বিষয়ে প্রক্রিয়া অনুসরণ করা। মৌসুমী শান্তা,
ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে তারা। কমিটি বলছে, আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত শেষে জানা যাবে। বুধবার গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে। জানিয়ে শুরুতেই আলোচনা, এটি দুর্ঘটনা নাকি নাশকতা। এমন প্রশ্নের মধ্যে আগুনের ঘটনায় বৃহস্পতিবার ৮ সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত দল গঠন করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এই কমিটি শুক্রবারই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এদিন সকালে সচিবালয়ের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির সদস্যরা। নেওয়া হয় ক্রাইম সিন, সেখানে বৈঠকও করেন তারা। পরে কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুনে পোড়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করে অনুসন্ধানের কাজ শুরু করেছেন তারা। তদন্ত চলছে, আমি একজন তদন্তের মেম্বার, আমি তো মন্তব্য করতে পারি না। তদন্তের কাজ অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো। তিনি জানান, আগুন দুর্ঘটনাজনিত নাকি নাশকতা তা তদন্ত শেষে জানা যাবে। এই কমিটি কাজ শুরু 30 তারিখের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরের 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, আগুনে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে গেছে, যাতে বিগত সরকারের নানা দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট হয়েছে বলে জানা গেছে। সরকারসহ বিভিন্ন মহল এই পতিত সরকারের চক্রান্ত বলে উল্লেখ করেছেন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ ইমন। আমরা কথা বলবো তার সাথে। ইমন, ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি কি দেখছেন? এটি দুর্ঘটনা নাকি নাশকতা? এ নিয়ে দায়িত্বশীল কারো কোনো মন্তব্য বা বক্তব্য পেয়েছেন কিনা? দিশা, গতকালকের এই ঘটনার পর থেকে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল আমরা দেখতে পেয়েছি যে 5 নম্বর গেটটি খোলা রাখা হয়েছিল, আজকে সেই গেটটিও বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে শুধুমাত্র 1 নম্বর গেট দিয়ে তদন্তকারী যারা দল রয়েছে, যে তদন্ত কমিটি গঠন হয়েছে 8 সদস্যের বিশেষজ্ঞদের নিয়ে, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সহ তারা প্রবেশ করেছিলেন। তারা প্রবেশ করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিআইডি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ক্রাইম সিন আছে, ক্রাইম সিনের এবং সিআইডির ক্রাইম সিনের টিম তারাও ভিতরে গিয়েছে। তারা বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর তদন্ত কমিটির কয়েক দফা বৈঠক হয়েছে সকাল থেকে, কিন্তু দুপুরে নামাজ এবং মধ্যাহ্ন বিরতির আগে ফায়ার সার্ভিসের ডিজি সহ যারা তদন্ত কমিটির সদস্য রয়েছে তারা বেরিয়ে গিয়েছে। এরপরে বেরিয়ে যাওয়ার সময় আমাদের গণমাধ্যম কর্মীদের সামনে তারা একটু কথা বলেছিলেন। তারা যেটি জানিয়েছে যে এই মুহূর্তে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা যেটি বলেছে যে তদন্ত কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, সকল ধরনের আলামত এবং ঘটনার রহস্য উন্মোচনের জন্য সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে তারা একটা প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হবেন এবং তারপরে 3 দিনের মধ্যে তারা একটি সুপারিশমালা দিবে। সেটার ভিত্তিতে হয়তো সরকারের পক্ষ থেকে একাধিক মামলা করা হতে পারে বলে আমাদের সাথে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে সকালবেলা থেকে এই সচিবালয়ের কিন্তু এখন পর্যন্ত বিদ্যুতের যে সংযোগ রয়েছে এটা এখনো চালু করা যায়নি। এখানে একটি পাওয়ার স্টেশন রয়েছে, সেই সাব স্টেশনে ডিপিডিসির এবং বিদ্যুৎ বিভাগের লোকজন প্রবেশ করেছে। তারাও এখানে যে সাব স্টেশন রয়েছে সেখানে পানি জমে গিয়েছে তার আশেপাশে এবং ওইটাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য, বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করার জন্য তারা কাজ করছে। এখনো ভিতরে ক্রাইম সিন এবং বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে। তো এই ছিল সর্বশেষ সচিবালয়ের অবস্থা। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে ইমন। মায়ের কান্না এখনো থামেনি। স্বপ্নে দেখেন ছেলে তার কাছে এসে ভাত খেতে চায়। জুলাই বিপ্লবে দিনাজপুরের একমাত্র শহীদ রাহুল, তার সাহসী স্মৃতি বন্ধুদের কাছে অমলিন। আর্থিক সহায়তা পেলেও শহীদ পরিবারের দাবি ফ্যাসিস্টরা যেন ক্ষমতায় না আসে। ছেলে কোলামুসা ছেলে, তার মায়ের মনে জানে, মা ওদের কিভাবে মানুষ করছে, কিভাবে ধরে বেড়াইছে, মায়ে ভালো জানে। বা কেউ জানিবে না। বা কাইলে মুখ সুপনে এসে কয়েছে, মা কি তো কারি ভাত আনতেছেন, মা বা বইলার গোস্ত চড়াইছো, বা কয়েছে মা আজ খাওয়াটা হবে, তাইলে ওইরকমে খাওয়া হবে। কালি সুপনে সন্তানের কথা বলতে গেলেই ডুকরে কেঁদে বুক ভাসান ফরিদা বেগম। 3 সন্তানের মধ্যে সবার ছোট রাহুলকে হারিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সদর উপজেলার বিদুসাই গ্রামের মাছ ব্যবসায়ী মুসলিম উদ্দিনের ছেলে রাহুল ছিলেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। ফুটবল খেলায় ভালো দখল ছিল তার। টেবিলে পড়ে থাকা বই আর ফুটবলের অর্জন এখন শুধুই স্মৃতি।
4 আগস্ট জর্জকোট এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার সময় সহযোদ্ধা জাহিদ বলছেন, প্রথমবার গুলিবিদ্ধ হয়েও মাঠ ছাড়েনি রাহুল। তবে দ্বিতীয়বার গুলি ও টিয়ারশেলের আঘাতে গুরুতর আহত হয়। 9 আগস্ট নিভে যায় এই তরুণ তুর্কির জীবন প্রদীপ। 4 তারিখে সকাল 11টার দিক তো পুলিশ পিছাইতে শুরু করে, আমরা আগাইতে শুরু করি। যখন ছিলাম আমরা কাছারি ওইখানে গেছিলাম, তখন পর্যন্ত একসাথে ছিলাম। তো তখন গিয়ে তখন মনে করেন যে রবিউল ইসলাম রাহুল যে ওয়ে মানে গুলি খায়, গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরে মনে করেন মাঠ ছেড়ে পালাই আসেনি, সাহসের সাথে নির্ভীকতার সাথে ছিল মাঠে। প্রতিদিন তো কোনো না কোনো সময় ওর কথা মনে পড়তেছে, ও ঝরে চোখ দিয়ে জল পানি পড়তেছে। ছেলের কথা মনে পড়লে কবরের পাশে দাঁড়িয়ে থাকেন মুসলিম উদ্দিন। নৃশংস হত্যায় জড়িতদের কঠিন শাস্তি চান। বৈষম্য বিরোধী আন্দোলনে যায় মৃত্যু বরণ করেছে। আমার একটাই চাওয়া, এই ফেসিবাদী সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে। এই ফেসিবাদী সরকার যদি আবার আসে ক্ষমতায়, আরো হাজার হাজার বাম্মার বুক খালি হয়ে যাবে। সম্প্রতি জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা সহায়তা পেয়েছে রাহুলের পরিবার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত 12টার পর থেকেই কর্মবিরতি শুরু হয়। এই অচল অবস্থার সমাধান না হলে বন্দরে জাহাজ এবং কন্টেইনার জটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার শঙ্কা আছে। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতামুক্ত। চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা কার্গো জাহাজে 7 খুনের ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শাস্তি ও নিহতদের প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া সহ নৌপথে নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এই কর্মসূচিতে একাত্মতা জানিয়ে কর্মবিরতি শুরু করেন নৌযান শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে কোনো শ্রমিক কাজে যোগ না দেয়ায় বন্ধ আছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাট ও বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস। তবে জেটি থেকে পণ্য ডেলিভারি চলছে। অচল অবস্থার সমাধান না হলে বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের শঙ্কায় সংশ্লিষ্টরা। আমাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত এই খুনিদের গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের অবিরাম কর্মবিরতি চলবে। আমরা সরকারের কাছে বারবার তাগাদা দেওয়ার পরেও কোনো ধরনের নিরাপত্তা আমরা অতীতে পাই নাই, বর্তমানেও পাচ্ছি না। পটুয়াখালীর পায়রা বন্দরেও পণ্য খালাস কার্যক্রম বন্ধ। মংলা সমুদ্র বন্দরেও কর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা। খুলনায় বের হয় মিছিল। আসামিদের ধরা না হয়, ক্ষতিপূরণ না পাওয়া যায় এবং দাবি দেওয়া এগুলো আদায় না হয়, তত সময় আমাদের কর্মবিরতি চলবে এবং আমাদের নৌপথে চাঁদাবাজি, রাহাজানি ছিনতাই বন্ধ করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে চাঁদপুরের নৌ শ্রমিকরা। বিভিন্ন ধরনের অত্যাচার করে, আমরা এখন চাই যে এটার একটা ব্যবস্থা হোক। এর ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমরা নদীতে চলাচল আমরা বন্ধ রাখিব। ব্যবসায়ীরা বলছেন, এই কর্মবিরতি চলতে থাকলে এর প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের দামে, দেখা দিতে পারে জ্বালানি তেলের সংকটও। নৌপথে আসে, বিভিন্ন নৌকাবাড়ি থেকে আসে, সিএমবি ঘাট থেকে আসে, ঢাকার থেকে আসে, সব মালই আমাদের নৌকা পথে আসে। কারণ এগুলি বন্ধ থাকলে পরে জিনিসের দাম অটোমেটিক বৃদ্ধি। কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নৌ শ্রমিকরা। নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে স্থবির সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর। উত্তরবঙ্গের 16 জেলায় এখান থেকে বাগাবাড়ি ডিপো থেকে তেল সরবরাহ হয়ে থাকে। পুরো তেল সংকট হয়ে যাবে। এদিকে মনে করেন সার যদি না আসে, পুরো সারের সংকট দেখা দিবে। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। এ ঘটনায় আকাশ মণ্ডল ইরফান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। এই শীতে সর্দি, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, অ্যালার্জি সহ নানা সমস্যায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। যথেষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে অনেক সময় সাধারণ ওষুধ কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নবান হওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার তাগিদ তাদের। আবহাওয়ার কারণে শীতকালে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের বংশবিস্তার ঘটে দ্রুত। ফলে জীবাণুবাহিত অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি শীতে দ্বিগুণ বেড়ে যায়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গিয়ে দেখা গেল বহির্বিভাগে যাওয়া রোগীদের অর্ধেকই ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত। 1 সপ্তাহ যাবত আর কি জ্বর, ঠান্ডা, কাশ কমতেছে না, এই কারণে এদিকে আসে। প্রায় 8-10 দিন যাবত জ্বর, ঠান্ডা ভালো হচ্ছে না। শুধু জ্বর, ভমিটিং এবং পাতলা পায়খানা যাচ্ছে।
এবং যে কোনো তরল খাবার দিলেও সেটা সে ফেলে দিচ্ছে আর কিছু রোগী ঠান্ডা কাশি থেকে শ্বাসকষ্ট হয়, বঙ্কোলাইটিস বলি আমরা। কিছু রোগী নিউমোনিয়া টার্ন করে এবং কিছু রোগী শেষ পর্যন্ত শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়। অর্থাৎ শ্বাসকষ্টজনিত রোগের সংখ্যা এই সময়টাতে বেড়ে যায়। পাশাপাশি এই সময়টায় কিন্তু ডায়রিয়াও রোগী হয়। চিকিৎসকরা বলছেন বাতাসে ধুলোর মাত্রা বেশি থাকায় এই শীতে শিশুরা জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টের পাশাপাশি একই সাথে চর্মরোগে বেশি আক্রান্ত হচ্ছে। আপনি জানেন যে রিসেন্টলি ঢাকা শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট সিচুয়েশনে আমরা রয়েছি। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্টের মধ্যে যদি আরেকটা রিস্ক ফ্যাক্টর যোগ হয়, আবহাওয়াটা স্টেবল না, সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা কিন্তু অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে। স্কিনের সবচাইতে বেশি সমস্যা হচ্ছে স্ক্যাবিস নিয়ে, এবং এই স্ক্যাবিসগুলি এরকম ইনফেক্টেড হয়ে আসছে যে নর্মাল অ্যান্টি স্ক্যাবিস ড্রাগেও এটা কাজ করছে না অনেক ক্ষেত্রে। এবং স্ক্যাবিসের চিকিৎসাটা এরকম যে শুধু ইন্ডিভিজুয়াল পার্সনকে চিকিৎসা দিলে এটা হবে না, এটা সবাইকে একসাথে চিকিৎসা নিতে হয় পরিবারের, যেই জায়গাটাতে আমরা সবসময় পেরে উঠি না। এই শীতে শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার তাগিদ চিকিৎসকদের। কোনো বাচ্চা যদি কাশি হয়, সর্দি লাগে, ওই সময় সে বাচ্চাকে অন্যের সাথে মিশতে দেবে না। মানে স্কুলে ওই সময়টা কদিন বন্ধ রাখবে, কোচিংটা বন্ধ রাখবে, মাস্ক পরবে। ভিটামিন সি সমৃদ্ধ খাওয়ার সময় বেশি খেতে হয়, পানিও বেশি খেতে হয়। খাবার দাবারটা যেন একটু কুসুম গরম দেয়া হয় এবং ঘরের তৈরি খাবারের এনকারেজ করা, এবং সবসময় তাদেরকে বেশি ছোট বাচ্চাদেরকে একটু গরম কাপড় পরানো, কিন্তু সেটা কমফোর্টেবল হতে হবে। অনেক বেশি গরম কাপড় পরায় ফেললে কিন্তু ওদের আবার ডিসকমফোর্ট তৈরি করতে পারে। রোগীর ব্যবহৃত রুমাল বা গামছা অন্যদের ব্যবহার করা থেকে বিরত থাকার পাশাপাশি যেখানে সেখানে থুতু, কফ না ফেলার পরামর্শ চিকিৎসকদের। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জানাবো খেলার খবর। কাগজে কলমে বড় নাম না থাকলেও এই বিপিএল এ তরুণদের উপরেও পূর্ণ আস্থা রাখছেন রাজশাহী কর্ণধার শফিক রহমান। তার বিশ্বাস, জিসানরা জ্বলে উঠলে রাজশাহী চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ফাইট দিতে প্রস্তুত, আর বিদেশি কোটায় থাকবে আরও কিছু চমক। সেই সাথে শুধু এবারের বিপিএলই নয়, ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা নিয়ে এগোবে রাজশাহী কিংস। বাজতে শুরু করেছে বিপিএল এর দামামা। প্রস্তুত হচ্ছে দলগুলো, অপেক্ষা শুধু মাঠে নামার। এবারের বিপিএলে নতুন দল দুর্বার রাজশাহী। নতুন দল আস্থাও রাখছে তরুণদের উপরই। কর্ণধারেরও বিশ্বাস, জিসান আকবররা জ্বলে উঠলে এবার বাজিমাত করবে এই দলটা। আসলে কিন্তু আপনি অ্যানালাইসিস করে দেখেন, খুব একটা কিন্তু পিছিয়ে নাই। টপ অর্ডার, আমার মিডল অর্ডার, আমার সবগুলাই তো ভালো, আমার বোলিং স্ট্রেংথ সবগুলাই ভালো। তাসকিন, বিজয়, জিসান, আকবর আলী, এরা চারটা খেললে দেখবেন আর লাগবে না। লোকাল জিনিয়াসে ভরপুর হলেও বিদেশি কোটায় নেই তেমন কোনো বড় নাম। তবে শেষটা এখানেই নয়, কিছু ম্যাচের জন্য হলেও বিদেশি কোটায়ও চমক দেবে রাজশাহী। হারিসকে এনেছি আমরা। হারিস তো আপনি জানেনই কি প্লেয়ার উনি। যারাদের এখন আমরা ফিক্স করেছি, যে লিস্ট দিয়েছি, ওটা তো ফুল টিম খেলছে। ওরা চেষ্টা করছি একটা অন্তত আমি গেমিং দিব আরো। বিপিএলে প্রতিবারই দেখা যায় নতুন দল, একবার অংশ নিয়ে পরের বার উধাও। তবে রাজশাহী এই পথে হাঁটছে না, রয়েছে বড় পরিকল্পনা। এমনকি এগোতে চায় এই তরুণ খেলোয়াড়দের নিয়েও। ওদেরকে আমরা আরো ডেভেলপ করব। এখন থেকে আমরা এই খেলা ছেড়ে দিয়ে শেষ করব না, এবং এই টিমকে নিয়ে আমি চাই আমি 5 বছর ট্রাই করব, যদি আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। কাগজে কলমে শক্তিশালী হলেই টুর্নামেন্টে বাজিমাত করা যায় না, এর প্রমাণ মিলেছে বহুবার। তাই এবারের বিপিএলে দুর্বার রাজশাহী দুর্বার হয়ে উঠলে অবাক হওয়ার কিছুই থাকবে না। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।